আমাদের বাংলার গ্রামগুলোতে এমন অনেক ভিটে আছে যেগুলোকে লোকে বলে অভিশপ্ত। বীরভূমের এক প্রত্যন্ত গ্রাম গোপালপুর। সেখানে মাইলের পর মাইল চষা মাঠের শেষে একলা দাঁড়িয়ে আছে এক ভগ্নপ্রায় অট্টালিকা। লোকে বলে ওটা ছিল বিষে ডাকাতের আস্তানা, কিন্তু বিষে ডাকাত মরে যাওয়ার পর তার মা নাকি আজও সেই ভিটে পাহারা দেয়। আমি গিয়েছিলাম সেখানে সেই পুরনো দালানের নকশা আঁকতে। গাড়ি থেকে যখন নামলাম তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। চারপাশটা অস্বাভাবিক নিস্তব্ধ। গ্রামের সেই চেনা পাখির ডাকও সেখানে নেই। শুধু বাতাসের এক অদ্ভুত শোঁ শোঁ আওয়াজ হচ্ছে। আমি যখন সেই ভিটের দরজায় পা রাখলাম, আমার পায়ের তলায় শুকনো পাতাগুলো মচমচ করে ভেঙে গেল। নাকে এলো এক ধুলো মাখা ভ্যাপসা গন্ধ, যেন বহু বছর ধরে এখানে বাতাসও ঢুকতে ভয় পায়। দালানের ভেতরে ঢুকতেই দেখলাম দেওয়ালগুলো থেকে চুনসুরকি খসে পড়ছে। মনে হচ্ছে দেওয়ালগুলো আমাকে কিছু বলতে চাইছে। রাত নামার সাথে সাথে ঝিঁঝি পোকার ডাক শুরু হলো, কিন্তু সেই ডাকটা যেন কান্নার মতো। আমি আমার ক্যাম্প খাটটা দালানের মাঝখানে পেতে বসলাম। হঠাৎ নাকে এলো এক তীব্র গন্ধ, নারকেল নাড়ুর গন্ধ। কিন্তু সেই গন্ধটা মোটেও মিষ্টি নয়, যেন পচা মাংসের সাথে গুড় মিশিয়ে কেউ নাড়ু পাকিয়েছে। আমার ঠিক পেছনে একটা হাড় হিম করা খসখস শব্দ হলো। চমকে ফিরে দেখলাম অন্ধকারের কোণে এক বৃদ্ধা বসে আছে। পরনে ধবধবে সাদা থানে মোড়ানো শরীর। তার গায়ের চামড়া এতটাই শুকনো যে মনে হচ্ছে হাড়ের ওপর শুধু এক পরত কাগজ লেগে আছে। সে একটা মাটির থালায় কিছু কালো রঙের দলা নিয়ে বসে আছে। বৃদ্ধা আমার দিকে তাকিয়ে এক বীভৎস হাসি হাসল। তার মুখটা অন্ধকার গহ্বরের মতো। সে তার কর্কশ গলায় বলল, বাবা, নাড়ু খাবি? আমার বিষে বড় ভালোবাসত এই নাড়ু। ও খাওয়ার পরেই তো পুলিশ ওকে ধরল। সে যখন কথা বলছে তার চোয়াল নড়ার সময় এক বীভৎস কট কট শব্দ হচ্ছে। আমি দেখলাম তার আঙুলগুলো মানুষের মতো নয়, সেগুলো এক একটা লোহার শিকলির মতো সরু আর লম্বা। সে এক পা এক পা করে আমার দিকে এগোতে লাগলো। তার হাঁটার কোনো শব্দ নেই, শুধু তার শাড়ির আঁচলটা মেঝের ধুলোর ওপর দিয়ে সরসর করে টেনে আসার শব্দ হচ্ছে। আমি দৌড়তে চাইলাম, কিন্তু অনুভব করলাম আমার পা দুটো কেউ যেন মাটির তলা থেকে টেনে ধরেছে।
দালানের জানলাগুলো হঠাৎ করে দরাম দরাম করে আছড়ে পড়তে শুরু করল। চারপাশের দেওয়াল থেকে ছায়াগুলো বেরিয়ে আসতে শুরু করল। তারা যেন ডাকাত দলের সেই অতৃপ্ত আত্মা। তাদের হাতে থাকা বল্লম আর টাঙ্গিগুলো একে অপরের সাথে ঘষা খেয়ে ঝনঝন শব্দ করছে। বৃদ্ধা এবার তার গলার আঁচলটা সরালো। দেখলাম তার গলায় কোনো চামড়া নেই, সেখানে একটা মরচে ধরা লোহার শিকল তার ঘাড়ের হাড়ের ভেতর দিয়ে ঢুকে গেছে। সে যখন চিৎকার করল, সেই শব্দটা কোনো মানুষের নয়, মনে হলো 1000টা শেয়াল একসাথে আর্তনাদ করছে। সে তার লম্বা নখগুলো আমার বুকের কাছে আনলো। আমি অনুভব করলাম আমার চামড়া চিরে সেই শীতল নখগুলো মাংসের ভেতরে ঢুকে যাচ্ছে। রক্ত পড়ার সেই টপ টপ শব্দটা ওই নিস্তব্ধতায় বজ্রপাতের মতো বাজছিল। আমি কতক্ষণ লড়েছিলাম ঠিক জানি না। ভোরের প্রথম আলো যখন সেই ভাঙা অট্টালিকার ভেতরে ঢুকল, বৃদ্ধা আর সেই ছায়াগুলো ধোঁয়ার মতো মিলিয়ে গেল। কিন্তু মিলিয়ে যাওয়ার আগে বৃদ্ধা ফিস ফিস করে বলে গেল, বিষে আজ ফিরবে, তুই ওর বদলে ওর ভিটে থেকে যা বাবা। সকালে গ্রামবাসীরা আমাকে উদ্ধার করল। তারা জানালো 25 বছর আগে বিষে ডাকাতের মা ঠিক ওই জায়গাতেই গলায় লোহার শিকল দিয়ে আত্মহত্যা করেছিল। পুলিশ তার ছেলেকে ধরার পর মা নাকি অভিশাপ দিয়েছিল, এই ভিটে যে পা রাখবে তাকেই সে তার বিষে মনে করে আটকে রাখবে। আজও রাতে আমি যখন ঘুমোতে যাই, আমার কানে সেই সরসর শাড়ির আওয়াজটা আসে। আমার বুকের উপর সেই নখের ক্ষতগুলো আজও অমাবস্যার রাতে টাটকা হয়ে ওঠে। আমি জানি বিষে ডাকাতের মা আজও সেই ভিটে বসে নাড়ু পাকাচ্ছে আর আমার জন্য অপেক্ষা করছে।